তোমরা স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। না স্যার। সবাই শুনতে পাচ্ছ? স্যার শুনতে পাচ্ছি, স্ক্রিন দেখতে পাচ্ছি না। বা স্ক্রিন দেখতে কেউ কেউ দেখতে পাচ্ছ তো? স্যার দেখতে পাচ্ছি। যে দেখতে পাচ্ছ না হ্যাঁ স্যার দেখতে তা- পাচ্ছি। তাকে বলি একবার লিভ করে কি আবার জয়েন হও, দেখো প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে। একবার দেখো, একবার সকলে তোমাদের, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কেমিস্ট্রি জিলেট বলে লেখা আছে এখানটা করে সিলেবাসটা। একটু খেয়াল করো, তোমাদের প্রথম চ্যাপ্টার দেওয়া আছে অ্যাটমিক স্ট্রাকচার বলে, যেটা তোমরা ক্লাস 9-এ পড়ে এসছো পরমাণুর গঠন বলে। সবাই বাংলা বোঝো তো? হ্যাঁ স্যার। কেউ আছো যে বাংলা বোঝো না, যাকে ইংলিশে বললে সুবিধা হয়? বেশ, কেউ নেই। 2 নাম্বার চ্যাপ্টার দেখো, লেখা আছে কেমিক্যাল বন্ডিং, ক্লাস 10th লেভেলে পড়েছো, রাসায়নিক বন্ধন বলে একটি চ্যাপ্টার। 3 নাম্বার দেখো লেখা আছে তোমাদের অ্যাসিড বেস এবং সল্ট, অর্থাৎ অ্যাসিড ক্ষারক লবণ যে চ্যাপ্টারটা ছিল, এটা ক্লাস 9th লেভেলে ছিল। 4 নাম্বার চ্যাপ্টার দেখে নাও একবার, অক্সিডেশন রিডাকশন এবং ইলেকট্রোকেমিস্ট্রি, জারণ বিজারণ এবং তড়িৎ রসায়ন। জারণ বিজারণটা একটুখানি তোমরা 9th লেভেলে হয়তো আইডিয়া পেরেছো, 9-10, কিন্তু ইলেকট্রোকেমিস্ট্রি ব্যাপারটা পুরোটাই নতুন তোমাদের কাছে। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা 10th লেভেলে কিন্তু ছিল না, শুধুমাত্র নাথিং, এখান থেকে কিচ্ছু ছিল না। শুধু অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিটা তোমরা পড়ে এসেছিলে, আর পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিটা। বাদবাকি সবটাই নতুন। এটা 5 নাম্বার চ্যাপ্টার আমাদের। 6 নাম্বার হচ্ছে মেটালার্জি, এটা কিছুটা টেনে পড়েছো ধাতুবিদ্যা বলে। 7 নাম্বার হচ্ছে ওয়াটার। ওয়াটার চ্যাপ্টারটা তোমরা ক্লাস 9-এ জল বলে একটা চ্যাপ্টার পড়েছো, জলের ঘরতা, অস্থায়ী ঘরতা, স্থায়ী ঘরতা, জলের পিউরিফিকেশন, এইগুলো পড়ে এসেছিলে ক্লাস 9-তে একটু। আর লাস্টে অর্গানিক কেমিস্ট্রি। এবার অর্গানিক কেমিস্ট্রি সিলেবাসটা ওরা খুব একটা খুলে বলেনি, ওরা এইভাবে লিখে দিয়েছে বটে, কিন্তু এবছর কিন্তু প্রশ্ন এর থেকে অনেক ডিপে এসেছিলো, অনেক ডিটেলসে এসছে। সেজন্য আমাদেরকে শুধু এইটুকু ভাবলে হবে না, আরও ইন ডিটেলস পড়তে হবে। ওকে, আমরা প্রথমে আমরা অ্যাটমিক স্ট্রাকচার কেমিক্যাল বন্ডিং করবো। আমি বলে দিচ্ছি তোমাকে আমি কি সিকোয়েন্সে তোমাদেরকে পড়াবো। দেখো, অ্যাটমিক স্ট্রাকচার আমি প্রথমে পড়াবো, অ্যান্ড দেন কেমিক্যাল বন্ডিং পড়াবো। তারপরে আমি তোমাদেরকে চলে যাব এই যে চ্যাপ্টারটা, অক্সিডেশন রিডাকশন এবং ইলেকট্রোকেমিস্ট্রি। এটা অ্যাটমিক স্ট্রাকচার পড়ে, এটা পড়লে আমাদের সুবিধা হয়, দ্যাটস ওয়াই আমি অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং, দেন অক্সিডেশন রিডাকশন পড়বো। তারপরে আমরা অ্যাসিড বেস পড়ে নেবো। তারপর যে সিকোয়েন্সে আছে সেই সিকোয়েন্স মেনেই আমি করি। আপাতত এই 4টে শিডিউল বলে দিলাম। আমরা আপাতত চেষ্টা করব যতটা পসিবল পুজোর মাসের মধ্যে ABCD, অর্থাৎ অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং, অক্সিডেশন রিডাকশন, ইলেকট্রোকেমিস্ট্রি এবং তারপর অ্যাসিড বেস এবং সল্ট চ্যাপ্টার শেষ করতে। তাহলে আজকে তুমি একটু সিলেবাসটার দিকে নজর দিলে বুঝতে পারবে। তোমাকে প্রথমেই অ্যাটমিক স্ট্রাকচারে তোমাকে দেওয়া আছে বোরস মডেল অফ অ্যাটম, দেন তোমাকে দিয়েছে ডি ব্রগলির ওয়েভ ইকুয়েশন, তারপরে তোমাকে ঢুকিয়ে দিয়েছে কোয়ান্টাম নাম্বার, সেখান থেকে অরবিট, অরবিটালসের কনসেপ্ট, আউটবাউ প্রিন্সিপাল, দেন পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, হুনস রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি, ইলেকট্রনিক কনফিগারেশন অফ এলিমেন্ট। যাদের যাদের সায়েন্স ছিল না তাদের কাছে পুরোটাই নতুন, তুমি শুধুমাত্র বোর মডেলটা হয়তো একটু পড়ে এসেছিলে। আর যাদের সায়েন্স ছিল না তারা এইটুকুকে জানো, দেখো দেখি একবার, লেখা আছে ডেফিনেশন অফ অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এইটুকুকে আমরা পড়ে এসেছি। আর মাথায় রাখবে এই যে কনসেপ্ট অফ হাইব্রিডাইজেশন রয়েছে আর শেপ অফ মলিকুলস, এই জিনিসটাকে আমরা অ্যাটমিক স্ট্রাকচারে না পড়ে কেমিক্যাল বন্ডিংয়ে ইন ডিটেলস পড়ে নেবো, তাহলে আমাদের একটু ইন ডিটেলস জানতে পারবো। ওকে, সবাই বুঝতে পারলে আমার এতক্ষণ পর্যন্ত কথাগুলো? Yes sir. Yes sir. ওকে, বেশ, Yes. দেখো আমরা এটাকে, এই অ্যাটমিক স্ট্রাকচারটাকে আমরা পসিবলি 3টে ক্লাসের মধ্যে টোটালটা ইন ডিটেলস কোশ্চেন অ্যান্সার আলোচনা করে শেষ করব। আজকে আমি তোমাদেরকে যেটা তোমরা জানো সেখান থেকে শুরু করছি, অর্থাৎ ডেফিনেশন অফ অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, দেন আমরা চলে যাব বোরস মডেল অফ অ্যাটমে। আমাদের এইটুকু টার্গেট আজকে।
তাহলে আমরা আজকে কি কি পড়বো বললাম, আমরা শুরু করছি। সবাই লেখা বুঝতে পারছো? সবাই হ্যাঁ লেখা? স্যার। ওকে। অ্যাটমিক স্ট্রাকচারে হ্যাঁ আমরা স্যার। আমরা কোন কোন টপিকসগুলোকে পড়ব? প্রথমে আমরা অ্যাটমিক নাম্বার পড়ব, দেন আমরা পড়ব মাস নাম্বার, তারপর আমাদেরকে ছিল আইসোটোপ পড়ব, আইসোটোন পড়ব, আইসোবার, এইটুকু সিলেবাসে ছিল। এবার আমরা একটুখানি প্রিপারেশনটাকে এগিয়ে রাখবো, অর্থাৎ এর বাইরেও আমরা আর দুটো জিনিস শিখে রাখবো। একটা হচ্ছে আইসো ডায়াফার্স, আর একটা হচ্ছে আইসো স্টার্স। এই দুটো আমাদের সিলেবাসে লেখা ছিল না, কিন্তু আমরা শিখে রাখবো, যদি সামহাও প্রশ্ন দিয়ে দেয় তাহলে আমরা পড়বো। ঠিক আছে, আগে আমরা এই কটা আপাতত শেষ করি, অ্যান্ড দেন তারপরে আমরা অন্য টপিক্সে যাচ্ছি। তোমরা ছোট থেকে পড়ে আসছো, ডাল্টনের পরমাণুবাদ পড়ে আসছো। তোমরা জানো ডাল্টনের পরমাণুবাদের কথাগুলো সব আলটিমেটলি উনি বলছেন পরমাণু অবিভাজ্য। মনে পড়ছেন? আমরা প্রথমে ডাল্টনস থিওরি পড়েছিলাম, সেখানে বলা ছিল নাকি অ্যাটমকে আমরা ভাঙতে পারি না। পরে অ্যাটমকে ভেঙে তুমি কি কি পেয়েছিলে বলো তো একবার? ঠিক, ইলেকট্রন, নিউট্রন, প্রোটন। ইলেকট্রন। প্রোটন, নিউট্রন, প্রোটন পেয়েছিলাম আমরা, নিউট্রন আর ইলেকট্রন। বেসিক্যালি এটাকে নিয়ে আমরা পড়াশোনা করেছি। তুমি মাথায় রাখবে যে এর পরে আমি কিন্তু বর্তমানে মোর দ্যান 200 আমরা সাবঅ্যাটমিক পার্টিকেলস কিন্তু পেয়েছি। কিছু কিছু নাম যেমন কি বলতো আমাদের, আমরা নিউট্রিনো জানি, পজিট্রন জানি, মেসন জানি, এক্সেট্রা। এগুলো আমাদের সাবঅ্যাটমিক পার্টিকেলের মধ্যে পড়ে। কিন্তু তার মানে তুমি বুঝতে পারছো ডাল্টন অ্যাকচুয়ালি ভুল ছিলেন। তিনি বলেছিলেন পরমাণু নাকি অবিভাজ্য, সেটাকে ভেঙে আমরা প্রথমে কী পেয়েছিলাম বলতো? মাথায় রাখবে এই অর্ডারে পাওয়া গেছিল। অ্যাকচুয়ালি আমরা পেয়েছিলাম এই অর্ডার। প্রথমে ইলেকট্রনকে আমরা আবিষ্কার করেছিলাম, দেন প্রোটনকে আবিষ্কার করেছিলাম, আর সবার শেষে কিন্তু নিউট্রন আবিষ্কার হয়েছিল। ওকে, এবার আমি রাদারফোর্ড পড়ানোর সময় বোর মডেল, অ্যাটমিক মডেল বলানোর আগে আমি রাদারফোর্ডটাকে পড়িয়ে নেবো একবার, তখন আমি ডিটেলসে যাব। আপাতত দেখো একবার একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আমি প্রথমে এখন শিখবো এই জিনিসটা, যে অ্যাটমিক নাম্বার অ্যান্ড মাস নাম্বার। ধরো আমি একটা এলিমেন্টকে এক্স দ্বারা ডিনোট করছি। তোমরা দেখেছো যে নিচের দিকে একটা ডিজিট লিখে আমরা জেড লিখছি, আর ওপরে ধরো এ লিখছি। তুমি এটাকে এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারো, এক্স তুমি সুপারস্ক্রিপ্টে এ লিখলে আর সাবস্ক্রিপ্টকে জেড লিখলে। একটা কথা মাথায় রাখবে, তুমি কিন্তু জেডের পরে অর্থাৎ ডান ধারে তুমি এভাবে লিখবে না, মানে এক্সের ডান ধারে জেড লিখো না। এটা কেন লিখতে বারণ করছি আমি আসছি আপাতত। দেখো এই যে টার্মটা আমি লিখলাম, সেটার মধ্যে তুমি এখানে জেডটাকে আমরা কি বলি বলো তো? অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক আর নাম্বার। তুমি জানো যে অ্যাটমিক নাম্বার মানেই হচ্ছে ওই অ্যাটমটার প্রোটন নাম্বার। ঠিক আছে, তাহলে তিনটে টার্ম তুমি কিন্তু পেয়েছো। একটা কি পেলে বলো তো? একটা জেড পেলে, আর একটা তুমি দেখো এ পাচ্ছ। এ হচ্ছে আমাদের কি না, মাস নাম্বার। ওকে, মাস এবার নাম্বার। মাস নাম্বার মানে কি না, নাম্বার অফ প্রোটনস প্লাস
নিউট্রনস। আর এক্সটা কি আমাদের? এক্সটা হচ্ছে এক্ষেত্রে আমি কোনো একটা এলিমেন্ট নিয়েছি, সেই এলিমেন্টের সিম্বল নিচ্ছি, চিহ্ন নিচ্ছি। ওকে, এবার মনে প্রশ্ন আসছে আমাদের, এইটুকু তো আমি বুঝে গেলাম, তাহলে এখানে আমি ইলেকট্রনটা বুঝতে পারছি না কোথায় আছে। তুমি দুটো জিনিস কিন্তু আমাকে বললে, একটা কি বললে যে মাস নাম্বারকে যদি আমি মাস নাম্বার এ সমান সমান, তুমি কি বললে? প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। এখান থেকে তুমি তাহলে নিশ্চয়ই বলতে পারো যে নিউটন সংখ্যা সমান মাস নাম্বার মাইনাস প্রোটন সংখ্যা, মানে এ মাইনাস পি। কারো এটুকু তো প্রবলেম আছে? আচ্ছা। তার মানে নাম্বার অফ নিউট্রন ইকুয়ালস টু কি বললাম আমরা? তার মাস নাম্বার মাইনাস প্রোটন নাম্বার। একটা কথা মাথায় রাখবে, এবার ইলেকট্রনটাকে আমরা খোঁজার আগে চেষ্টা করি একবার। আমি লিখলাম ইন কেস অফ নিউট্রাল অ্যাটম, যদি কোনো নিউট্রাল অ্যাটম হয়। এবার নিউট্রাল অ্যাটম মানে কি বোঝো বলো তো? নিউট্রাল অ্যাটম মানে যার কোনো চার্জ নেই, অর্থাৎ যার মাথায় না আছে প্লাস না আছে মাইনাস, তুমি যেটাকে রিপ্রেজেন্ট করলে অর্থাৎ এইভাবে। তার মানে এখানে তুমি মাথায় রাখবে এখানটা করে, যদি নিউট্রাল হয়, সিস্টেম যদি নিউট্রাল হয়, তার ক্ষেত্রে প্রোটন নাম্বার ইকুয়ালস টুই হয়ে যাবে আমাদের কি নাম্বার? ইলেকট্রন নাম্বার। তুমি বুঝবে কেন? তোমার প্রশ্ন আসছে কেন হয়, এটা একবার দেখে নাও। আচ্ছা, প্রোটনকে আমি পি ধরে লিখলাম, নিউট্রনকে এন দিয়ে লিখলাম, আর ধরো ইলেকট্রনকে ই দিয়ে লিখলাম। তোমরা জানো যে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জবাহী, অর্থাৎ পজিটিভলি চার্জড কণা। নিউট্রন হচ্ছে চার্জলেস। চার্জলেস মানে হচ্ছে আমাদের আধানবিহীন, যাকে আমি বলি। আর ইলেকট্রন হচ্ছে আমাদের কি না, নেগেটিভলি চার্জড, অর্থাৎ ঋণাত্মক। তাহলে একটা কথা আমাকে বলো যে যদি এক্সকে নিউট্রাল হতে হয়, নিউট্রাল মানে প্রসম হতে হয়, দেখো নিউট্রনের তো কোনো ভূমিকা নেই, ও তো চার্জ নেই। তার মানে প্রোটন যতগুলো পজিটিভ দেবে, ইলেকট্রনকে ঠিক ততগুলো নেগেটিভ দিতে হবে, তবে গিয়ে ব্যালেন্স হয়ে নিউট্রাল হবে। সেই জন্যই লিখেছি আমি কথাটা, ইন কেস অফ নিউট্রাল অ্যাটম প্রোটন নাম্বার ইকুয়ালস টু আমাদের ইলেকট্রন নাম্বার। এইটুকু কারো কোনো আপত্তি আছে বুঝতে? না স্যার। ওকে, স্যার সব ক্ষেত্রেই কি মানে অ্যাটমিক নাম্বার যা হবে ইলেকট্রন নাম্বারও তাই হবে নাকি? এই শর্তে অ্যাটমিক নাম্বার যা হবে, যদি শর্তটা এটা মানে, এই দেখো লেখা আছে ইন কেস অফ নিউট্রাল অ্যাটম, তখন কিন্তু অ্যাটমিক নাম্বার যা হবে সেটাই প্রোটন নাম্বার আর সেটাই ইলেকট্রন নাম্বার। আমি এক্সাম্পল করাচ্ছি তোমাকে, তোমার আইডিয়াটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি তোমাকে এক্সাম্পল করাই, দেখো একটা। ধরো আমি তোমাদের একটা কমন এক্সাম্পল নিচ্ছি, তোমরা সবাই অক্সিজেনকে চেনো। অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8 হয় আর মাস নাম্বার 16 হয়। তাহলে যদি আমাকে জানতে চাই এর প্রোটন নাম্বার কত, এর নিউট্রন নাম্বার কত, আর ইলেকট্রন নাম্বার কত, আমি কি করে আইডেন্টিফাই করবো বলো তো? আমার দেখতে হবে এই অক্সিজেনটা কিভাবে আছে। অক্সিজেনের মাথায় না আছে প্লাস না আছে মাইনাস, তার মানে আপাতত এই অক্সিজেনটা রয়েছে নিউট্রাল অ্যাটম হিসাবে, হ্যাঁ কি না? আর Yes, sir. তাহলে তুমি আপাতত বলেছো যে, তুমি আপাতত কি বলেছো যে যেটা নিচেই থাকে সেটা আমাদের কি নাম্বার হয় বলো তো? প্রোটন নাম্বার। তাহলে প্রোটন নাম্বার 8 হবে। আর নিউট্রাল অ্যাটম যেহেতু হচ্ছে, তাই নিউট্রাল অ্যাটমের ক্ষেত্রে প্রোটন নাম্বারও যা হবে ইলেকট্রন নাম্বারও তাই হবে, হ্যাঁ কি না? Yes, sir. আর নিউট্রন নাম্বারটা তুমি কিভাবে বললে যে মাস নাম্বার মাইনাস প্রোটন নাম্বার, মানে এই যে ওপরেরটা থেকে নিচেরটা যে ডিফারেন্ট আসবে সেটাই আমাদের হয়ে যাবে আমাদের কি না, নিউট্রন নাম্বার, হ্যাঁ কি না বল? এখানে আমি 16 লিখবো, দেখো আমি একটু 18 লিখে ফেলেছিলাম। 16 মাইনাস 8 সমান 8। এটুকু সবাই বুঝতে পারলে বলো, কোনো সমস্যা আছে কিনা? কারো সমস্যা কোনো? বেশ, না স্যার। ওকে। যদি তোমাকে প্রশ্ন দেয় কখনো যে ক্যালকুলেট দ্য নাম্বার অফ
proton, neutron and electron of oxide ion. প্রশ্নটা বুঝতে পারলে আমি কিভাবে অ্যারেঞ্জ করলাম? এইখানটার মধ্যে সব লুকিয়ে আছে, অক্সাইড আয়ন। এবার একটু লজিক লাগানোর চেষ্টা করো। তোমার মনে এইটুকু প্রশ্ন আসছে যে স্যার এখানটা করে অক্সাইড মানে আমি অক্সিজেন বুঝি, কিন্তু আমি আয়নটা বুঝতে পারছি না কি হবে। তোমরা একটু চালাকি করো, একটু ছোটবেলা 9-এর কনসেপ্ট লাগাও। অক্সিজেনের তো প্রোটন সংখ্যা 8, আর প্রোটন সংখ্যা 8 মানে এর ইলেকট্রন সংখ্যাও 8 আপাতত এই কন্ডিশনে। তাহলে যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন করি, যদি ছোটদের মতো আমি কি করে দিই, ইলেকট্রন বিন্যাস অর্থাৎ ইলেকট্রনিক কনফিগারেশন যদি করি, আমি স্পষ্ট বুঝতে পারবো যে এর কে আর এল দেন এম দেন এন এইভাবে কক্ষপথগুলো থাকে। তাহলে 8 মানে আমরা জানি প্রথম কক্ষপথে 2টো থাকতে পারে, আর তারপরের কক্ষপথে 8টা থাকতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে টোটাল আছে তো 8টা, তার মধ্যে 2টো হয়ে গেলে এলে থাকবে কটা, 6টা। এটুকু বলো, কারো সমস্যা আছে নাকি? সবাই না স্যার। এবার না দেখো স্যার। একটা No, লজিক, sir. বলো তো সবাই একবার স্থায়ী, রিপিট করবেন? হ্যাঁ ইলেকট্রনিক কনফিগারেশনের যে টপিকটা বললেন ওটা একবার রিপিট করবেন? হ্যাঁ বলে দিচ্ছি। বললাম যে ইলেকট্রনগুলো, দেখো এটা যদি পরমাণুর নিউক্লিয়াস হয়, তাহলে ইলেকট্রনগুলো তাকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘোরে, এটা আমরা আগে থেকে জানি। প্রথম কক্ষপথ যেটা n=1 তাকে আমরা কে নামে অভিভূত করি, দ্বিতীয়টাকে আমরা এল বলি, তৃতীয়টাকে এম বলি, অ্যান্ড সো অন আমাদের চলতে থাকে। এবং আমরা জানি একটা কক্ষপথে সর্বাধিক 2n² সংখ্যক ইলেকট্রন থাকে। এবার তুমি দেখো, তাহলে যদি কে কে নাও, কে এর তো n1, তাহলে 2 × 1² মানে কটা থাকতে পারে দেখো তো, 2টো। এ দেখো এই অক্সিজেনে কটা ইলেকট্রন ছিল, 8টা। 2টো যদি চলে যায় তাহলে পরেরটায় কটা থাকবে, 6টা। সবার ক্লিয়ার? এবার ক্লাস 10th লেভেলে পড়ে এসছো, সবাই চায় তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে, অর্থাৎ সবাই আইদার ডুপ্লেট অর্থাৎ দ্বৈত সূত্র কিংবা অক্টেট অর্থাৎ অষ্টক সূত্র মান্য করবে। যেহেতু দেখো অক্সিজেনের লাস্ট কক্ষপথে 6টা আছে, তাই একে অষ্টকপূর্তি করতে গেলে 2টো গ্রহণ করতে হবে। আর আমরা জানি কেউ যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে অ্যানায়ন তৈরি হয়, তাহলে মাইনাস তৈরি হয়। কটা গ্রহণ করছে, 2টো, তাই অক্সাইড আয়নের ফর্মুলা হচ্ছে O2-। এইটুকু বলো, সবার ক্লিয়ার হলো কিনা? কেন O2-? এটা Yes, ক্লিয়ার? sir. সবার ক্লিয়ার কেন O2-? হ্যাঁ স্যার। বেশ, তার মানে তুমি কনক্লুশন টানলে যে স্যার যে অক্সাইড আয়ন যেটা আপনি বললেন তার ফর্মুলা দাঁড়ালো O2-। কিন্তু আমরা জানি অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8 আর মাস নাম্বার 16, তাহলে আসল সিস্টেম হচ্ছে এটা। এবার তোমাকে এখান থেকে কি কি বার করতে হবে, প্রোটন বার করতে হবে, নিউট্রন বার করতে হবে, আর ইলেকট্রন বার করতে হবে। লজিকটা বুঝবে ভালো করে। দেখো এই যেটা নিচে থাকে সেটাই প্রোটন নাম্বার, আর নিউটনটা খুব সোজা। কি সোজা? না এই মাস নাম্বার থেকে প্রোটন নাম্বার বিয়োগ করে দিলেই বেরিয়ে যায়, মানে 16 - 8 = 8। এবার ইলেকট্রনটাতে গল্প আছে। ধরো তুমি মনে মনে ভাবো 2- নেই, তাহলে প্রোটন নাম্বারও যা হবে ইলেকট্রন নাম্বারও তাই হতো, মানে 8 হতো। কিন্তু এইখানে একটা প্রবলেম চলে এসছে। কি চলে এসছে দেখো তো একবার, এখানে 2- চলে এসছে। 2- মানে ইলেকট্রন গ্রহণ করেছে। মাথায় রাখবে, মাথায় যে সাইনটা থাকবে তার উল্টো সাইন এখানে বসাবে, দিয়ে যে সংখ্যাটা থাকবে সেটা অ্যাড করে দেবে, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। তার মানে তুমি বুঝে গেলে, ভালো করে বুঝবে। তোমাদের যদি কারো সমস্যা হয় যে ক্যাটায়ন কোনটা আর অ্যানায়ন কোনটা বুঝতে, তাহলে আমি তোমাদের শর্টকাট লজিক শেখাচ্ছি। মাথায় রাখবে ক্যাটায়নের স্পেলিং হচ্ছে CATION। তাকি দেখো এই যে টিটাকে আমি কীভাবে লিখেছি বলো তো, প্লাস চিহ্নের মতো। তার মানে ক্যাটায়ন হচ্ছে পজিটিভলি চার্জড। মাথায় রাখবে যার মাথায় প্লাস থাকে তাকে আমরা ক্যাটায়ন বলি। তাহলে বাকিটা তোমার নিশ্চয়ই মনে রাখতে হবে না। ক্যাটায়ন যদি পজিটিভ হয়ে যায় তাহলে নিশ্চয়ই অ্যানায়ন তার উল্টো হবে। কোনো মাথায় রাখবে কোনো অ্যাটম বা এলিমেন্ট যদি মাইনাস ইলেকট্রন বা ইলেকট্রনস করে দেয়, মানে ইলেকট্রন ছাড়লে ক্যাটায়ন তৈরি হয়,
আর ধরো কোনো অ্যাটম বা এলিমেন্ট যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে অ্যানায়ন তৈরি হয়। বুঝতে পারলে সকলে কনসেপ্টটা? স্যার এই কনসেপ্টটা আলাদা বলুন না। যদি ইলেকট্রন কেউ ত্যাগ করে, আমি তোমাকে বলি, দেখো ধরো সোডিয়াম বলছি, সোডিয়ামের তো অ্যাটমিক নাম্বার 11, তাহলে যেভাবে আমরা ক্লাস 10 লেভেলে পড়ে এসেছি এর ইলেকট্রন বিন্যাস হবে প্রথমটায় 2টো, তারপরেরটায় 8টা, আর তারপরেরটায় 1টা, তাহলে লাস্ট কক্ষপথে 1টা আছে। তাহলে এর লক্ষ্য হবে একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে 8-এ চলে আসা, কারণ অষ্টকপূর্তি এর লক্ষ্য। তাহলে একটা ইলেকট্রন ছেড়ে দেবে মানে -e। ইলেকট্রন ছাড়লে সে কিসে দেখো লেখা আছে, ইলেকট্রন ছাড়লে কিসে পরিণত হবে না প্লাসে পরিণত হবে, একে বলা হয় ক্যাটায়ন। তখন এর ইলেকট্রন সংখ্যা দাঁড়ালো 2,8। বুঝতে পারলে? আর আরেকটা এক্সাম্পলও দিয়ে দিই, যদি তুমি সিএল নাও, সিএল এর অ্যাটমিক নাম্বার 17, যদি এর ইলেকট্রন বিন্যাস করো তাহলে হয়ে যাবে 2,8,7, মানে যাকে আমরা প্রথম কক্ষপথে কে তে থাকবে 2টো, এল এ থাকবে 8টা, আর এম এ থাকবে 7টা। দেখো তো 7টা আছে মানে এর অষ্টকপূর্তি হয়নি। তাহলে কি করে অষ্টকপূর্তি হবে? যদি ইজিলি যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে ওর 8টা হয়ে যাবে, অর্থাৎ 2,8,8 হয়ে যাবে। এটাই তার লক্ষ্য ছিল। আর ইলেকট্রন গ্রহণ করলে সে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এই যে মাইনাস হয়ে গেল, একে বলা হচ্ছে ক্লোরাইড আয়ন। ক্লোরাইড আয়ন, তার মানে ক্লোরাইড আয়নের ফর্মুলা হচ্ছে Cl-। আর এই যে সোডিয়াম তুমি দেখলে, এই সোডিয়ামটার মাথায় প্লাস হয়েছে, তাকে আমি কি বলছি না ক্যাটায়ন বলছি। এটুকু কারো কোনো প্রবলেম? কারো কোনো সমস্যা এটুকু? সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করি, দেখো একবার। ধরো আমি তোমাকে ক্যালকুলেশন করতে দিচ্ছি কয়েকটা, আরেকটা আমি করে বুঝিয়ে দিই, তারপরে তোমাকে আমি করতে দিই। ধরো তোমাকে বললো যে এই সিস্টেমটা ক্যালসিয়াম 2+, যার মাস নাম্বার 40 আর অ্যাটমিক নাম্বার 20, আমাকে বললো এই সিস্টেমটার প্রোটন কটা হবে, ইলেকট্রন কটা হবে, আর নিউট্রন কটা হবে। তাহলে তোমরা বলো একটা জিনিস, যেখানে প্রোটন মানে আমি দেখতে পাচ্ছি এই জিনিসটা, অর্থাৎ নিচের বাঁ দিকে যেটা আছে 20। দেখো নিউটন কি হবে তাহলে? এই যে ওপরের মাস নাম্বার আর নিচের প্রোটন নাম্বার যদি আমি কি করে দিই, বিয়োগ করে দিই, তাহলে হয়ে যাচ্ছে আমাদের নিউট্রন নাম্বার। আর ইলেকট্রন নাম্বার দেখো হওয়ার কথা 20, যেহেতু প্রোটন আর ইলেকট্রন হ্যাঁ এক্স্যাক্টলি, যেহেতু ইলেকট্রন হওয়ার কথা এই 20, যেটা প্রোটন থাকে সেটাই, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে 2+ হয়েছে। 2+ মানে ক্যাটায়ন, মানে বেরিয়ে গেছে। বা তোমাকে আমি শর্টকাটে কি বললাম, মাথায় যে সাইনটা থাকবে সেটার উল্টো করে দেবে, যে সংখ্যাটা লিখে দেবে, তাহলে তোমার বেরিয়ে যাবে ইলেকট্রন সংখ্যা। সবার আশা করি ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? তোমরা তোমরা আমি তোমাকে কয়েকটা করতে দিচ্ছি, একবার দেখো দেখি তোমরা পারো কিনা কটা। কোশ্চেনটা হচ্ছে calculate the number of proton, neutron and electron of the following systems। লিখে দিলাম, প্রথমটা লিখলাম, সেটা 24 লিখেছেন? হ্যাঁ 24 ওটা। এই তিনটে করো দেখি। স্যার বিয়ের কোশ্চেনটা কি লিখেছেন? বলো। স্যার বিয়ের কোশ্চেনটা কি লিখেছেন?
এটা এফ এফ মাইনাস করেছি, মাথায় 19, নিচে 9, আর লাস্টেরটা সালফাইড আয়ন করেছি আমি। স্যার ম্যাগনেসিয়ামে প্রোটন 12 হবে, নিউট্রন 12 হবে, ইলেকট্রন 10 হবে। ওকে, আর ফ্লোরিনে প্রোটন 9টা, নিউট্রন 10টা, ইলেকট্রন 10টা। ঠিক আছে। আর সালফারাইড তো সালফাইডের ফর্মুলাটা করে নাও। হয়েছে সকলের? স্যার সালফাইডটা বুঝতে পারছি না। হ্যাঁ, ওটা দেখেছো আমি ফর্মুলা বলে দিইনি, তোমরা আর বুঝতে পারলে না। এই ধরো এফ মাইনাসটা যদি ফ্লুরাইড বলে দিত তাহলে তো করতে পারতে না। একটু মাথা খাটাও, হয়ে যাবে। একটু সালফাইডের প্যারেন্ট অ্যাটম হচ্ছে আমাদের কি না, সালফার, এটা মাথায় রাখবে। বেশ, তাকাও বোর্ডের দিকে, যার যতটা হয়েছে বোর্ডের দিকে তাকাও। দেখো ম্যাগনেসিয়ামের প্রোটন নাম্বার 12, সবাই পেরে গেছো। নিউট্রন নাম্বার মানে 24 মাইনাস 12 মানে এটাও 12 হয়ে গেল। ইলেকট্রন নাম্বার 12 হওয়ার কথা, যেহেতু প্রোটনের সঙ্গে ইন্টার রিলেটেড, কিন্তু 2 প্লাস আছে মানে দুটো বিয়োগ করে দেবো, তাহলে 10টা বেরিয়ে যাবে। আপাতত এইটা সবার হয়ে গেছে। এবার ফ্লুরাইডটা দেখো, স্যার ফ্লুরাইড আয়ন সালফাইড বলছি। আয়ন ইলেকট্রন 18, প্রোটন 6, নিউট্রন 16। নিউট্রন কটা বললে? 16। ঠিক স্যার আছে, 16। ওকে। কে বললে অ্যান্সারটা? স্যার নন্দিনী। ওকে। প্রোটন দেখো, এক্ষেত্রে প্রোটন 9, নিউট্রন কত হবে? 19 মাইনাস 9 ইকুয়ালস টু 10, আর ইলেকট্রন হবে 9টা হওয়ার কথা, কিন্তু দেখো মাথায় 1 মাইনাস, তাই মাইনাসটা প্লাস করে দিলাম, একটা যোগ হয়েছে তাই হয়ে গেল 10। এটা হলো কার ক্ষেত্রে না, ফ্লুরাইড আয়ন। এর নাম হচ্ছে, এর যদি নামটা দিয়ে দেয়, এর নাম হচ্ছে ফ্লুরাইড আয়ন। এবার সালফাইডটা একটু বোঝার চেষ্টা করো। আমি কি বললাম? সালফাইড দেখো, সালফারের অ্যাটমিক নাম্বার 16, মাস নাম্বার 32। একটু বোঝার চেষ্টা করো। সালফারের 16 মানে কনফিগারেশন করো, কি বলেছিলাম, 2,8,6, তাহলে 6টা আছে লাস্ট করবিটে মানে কক্ষপথে, কিন্তু একে অক্টেটে যেতে হবে। অক্টেটে গেলে কি করতে হবে? দুটো গ্রহণ করতে হবে। গ্রহণ করা মানেই মাইনাস, কটা গ্রহণ করছে? দুটো, তাহলে সালফাইডের ফর্মুলা হচ্ছে S2 মাইনাস। তাহলে প্রোটন হবে 16, নিউট্রন হবে 32 মাইনাস 16 ইকুয়ালস টু 16, আর ইলেকট্রন হবে 16 হওয়ার কথা, কিন্তু 2 মাইনাস বলে দুটো অ্যাড করে হয়ে যাচ্ছে আমাদের 18। বলো সবার ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে, খুব ইজি প্রশ্ন, পারবে আমি আশা রাখতে পারি। ইয়েস। বেশ, এবার আমি তোমাকে নেক্সট টপিকসে চলো। তোমরা প্রোটন নাম্বার বার করতে শিখলে, ইলেকট্রন নাম্বার বার করতে শিখলে, এবং তারপরে তোমরা কি শিখলে বলতো? নিউট্রন নাম্বার বার করতে শিখছে, এবং একটু এক্সট্রা হয়তো তোমরা জেনে গেলে। সেই এক্সট্রাটা কি না, যে কি করে আমাদের কনফিগারেশন করতে হয় বা আয়ন ফরমেশন করতে হয়। আর তোমরা জানলে যে পজিটিভলি চার্জড আয়ন মানে ক্যাটায়ন, নেগেটিভলি চার্জড আয়ন মানে অ্যানায়ন। ক্যাটায়নদের আমরা প্লাস বলে সম্বোধন করি, আর অ্যানায়ন হলে মাইনাস বলে সম্বোধন করি, এবং কি করে আমরা ট্রিক্স দিয়ে মনে রাখবো ওটাকে। সবার এটুকু ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, এবার আমি যাব, তিনটে জিনিস, যে তিনটে সিলেবাসে আছে ও তিনটেকে আমি একটু শর্টকাটে মনে রাখার তোমাকে ট্রিক্স বলে দিচ্ছি। তোমরা পড়ে এসছো হয়তো সকলেই। একটা
একটা আইসোটোপস ছিল, একটা ছিল আইসোটোনস ছিল, আর একটা ছিল আইসোবার্স। কি করে ট্রিক্স দিয়ে মনে রাখবে বা দেখো, আমি তারপরে তোমাকে প্রত্যেকটা ডেফিনেশন এবং এক্সাম্পল আমি এক কাছে পাঞ্চ করে দিচ্ছি, একটু খেয়াল করবে। দেখো এই ওয়ার্ডটাকে খেয়াল করবে, এই দেখো যে প্রত্যেকটা শেষে দেখো ইয়ার্স আছে, এই দেখো পি বলে অ্যালফাবেটটাকে খেয়াল করো, এদিক থেকে এন বলে অ্যালফাবেটটাকে খেয়াল করো, ওদিক থেকে এ বলে অ্যালফাবেটটাকে খেয়াল করো। সবাই লক্ষ্য রেখেছো ব্যাপারগুলোকে? তার মানে কেন খেয়াল রাখতে বললাম, দেখো এই যে পি, পি মিনস তুমি মাথায় রাখবে প্রোটন নাম্বার। তাহলে যাদের প্রোটন নাম্বার সেম কিন্তু মাস নাম্বার ডিফারেন্ট, মাস নাম্বার যদি ডিফারেন্ট হয় এটা মিন করে যে নিউট্রন নাম্বারও ডিফারেন্ট হবে। বলো বুঝতে পারলে কিনা লজিকটা? এইখান থেকে তোমার দেখালাম পি প্রোটন নাম্বার সেম আর মাস নাম্বার ডিফারেন্ট। এখানে দেখো দেখবে কি লেখা আছে, এন লেখা আছে। এন মানে কি? নিউট্রন নাম্বার। নিউট্রন নাম্বার সেম হবে কিন্তু মাস নাম্বার ছেড়ে দাও, মাসটা খুব একটা ভালো জিনিস, মাসের থেকে তোমরা আরো ভালো বুঝতে পারো প্রোটন নাম্বার দিয়ে। নিউট্রন নাম্বার সেম কিন্তু প্রোটন নাম্বার ডিফারেন্ট, তাদেরকে আমরা আইসোটোনস বলবো। এখানে এ মানে অ্যাটমিক মাস, এ মানে কি বললাম? অ্যাটমিক মাস। ওখান থেকেই মনে রাখবে মাস নাম্বার যাদের সেম হবে কিন্তু প্রোটন নাম্বার যাদের ডিফারেন্ট হবে তাদেরকে আমি আইসোস বার্স বলবো। সবাই শর্টকাটটা বুঝতে পারলে কি করে মনে রাখতে হয়? এক্সাম্পল দিই তাহলে ভালো বুঝতে পারবে। দেখো একবার, ধরো আমি এই এক্সাম্পলটা নিচ্ছি, হাইড্রোজেন 1 1, হাইড্রোজেন 2 1 অ্যান্ড হাইড্রোজেন 3 1। একটু লক্ষ্য করলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে। দেখো এদের প্রোটন নাম্বার সবার 1, এদের প্রোটন নাম্বার দেখো 1, এরও প্রোটন নাম্বার 1, এরও প্রোটন নাম্বার 1, কিন্তু এর নিউট্রন নাম্বার হবে 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0, আর এর নিউট্রন নাম্বার হবে 2 মাইনাস 1 ইকুয়ালস টু 1, আর এর নিউট্রন নাম্বার হবে 3 মাইনাস 1 ইকুয়ালস টু 2। আর দেখো এদের মাস নাম্বার কিন্তু ডিফারেন্ট, দেখো প্রথমটার 1, তারপরেরটা 2, তারপরেরটা 3। সকলে ক্লিয়ার? দেখতে পাচ্ছ, বুঝতে পারছো ব্যাপারটা? Yes, sir. তাহলে এরা একে অপরের কি হবে বলো তো? আইসো পর্যন্ত তো সেম হয়ে গেল, যেহেতু পিটা সেম হয়েছে তাই এদেরকে আমি কি বলবো? একে অপরের আইসোটোপস। ক্লিয়ার হয়েছে? কারো কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? না এবার স্যার। আমি আর একটা এক্সাম্পল চুজ করে নিই আইসোটোপের। ধরো তোমাদের খুব প্রিয় অক্সিজেন 16 8, অক্সিজেন 17 8, অক্সিজেন 18 8। তুমি কি দেখতে পাচ্ছ বলো তো একবার? এখান থেকে স্পষ্ট বুঝতে পারছো যেখানে দেখো এখানে কি আছে, অক্সিজেনের সবার প্রোটন নাম্বারগুলো সেম। যেহেতু প্রোটন নাম্বার সেম তার মানে তুমি একটা কনক্লুশন টানতে পারলে যে আইসোটোপ, তার মানে আইসোটোপের যেহেতু প্রোটন নাম্বার সেম হচ্ছে, প্রোটন নাম্বার সেম যেহেতু হচ্ছে তাহলে নিশ্চয়ই সেটা সেম এলিমেন্টের ক্ষেত্রেই ঘটে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আর দেখো আইসোটোন কিন্তু দেখো এদের প্রোটন নাম্বারগুলো ডিফারেন্ট, প্রোটন নাম্বার ডিফারেন্ট হয়ে যাওয়া মানে এলিমেন্টটাই চেঞ্জ হয়ে যাওয়া। তা আইসোটোনও কার ক্ষেত্রে পাওয়া যায় বলো তো? ডিফারেন্ট এলিমেন্টসের মধ্যে পাওয়া যায়। আর আইসোবার্সও কাদের মধ্যে হয় না? ডিফারেন্ট এলিমেন্টসের মধ্যে হয়। শুধুমাত্র আইসোটোপসটা সেম এলিমেন্টের মধ্যেই ঘটে। আইসোটোনের একটা এক্সাম্পল দেখো দেখি একবার। ধরো আমি বলছি কার্বন 6 14 অ্যান্ড নাইট্রোজেন 7 15। তুমি একটুখানি খেয়াল করে দেখো যে এর প্রোটন নাম্বার কি কার্বনের 6 আর নাইট্রোজেনের প্রোটন নাম্বার 7,
আর কার্বনের নিউট্রন নাম্বার কত হবে 14 মাইনাস 6 ইকুয়ালস টু 8, আর নাইট্রোজেনের নিউট্রন নাম্বার হবে 15 মাইনাস 7 ইকুয়ালস টু 8। তার মানে দেখে নাও, দেখো নিউট্রন নাম্বার সেম হয়ে গেল, কিন্তু প্রোটন নাম্বার কি হয়েছে, ডিফারেন্ট হয়েছে। প্রোটন নাম্বার ডিফারেন্ট বলে এলিমেন্টগুলো দেখো চেঞ্জ হয়ে গেছে। তার মানে পরমাণু স্বকীয় ধর্ম বা ইনহারেন্ট প্রপার্টি কোনটা না প্রোটন নাম্বার, দ্যাট ইজ অ্যাটমিক নাম্বার। ওকে, তাহলে আইসোটোনস তাহলে কি হলো বলো তো, নিউট্রন নাম্বারের চেঞ্জ হলো। তাহলে নিউট্রন নাম্বার নিউট্রন নাম্বার সেম হলো, তাদেরকে আমি কি বলছি, আইসোটোনস। সবার ক্লিয়ার হচ্ছে? কোনো সমস্যা এইটুকু কারো? ওকে, এবার দেখো একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে ধরো আইসোবার্সের এক্সাম্পল দেখো, ধরো পটাশিয়াম নিলাম যার অ্যাটমিক নাম্বার 19, মাস নাম্বার 40, আর ধরো আমি ক্যালসিয়াম নিলাম যার অ্যাটমিক নাম্বার 20, মাস নাম্বার 40। এবার তোমার মনে দেখো একদম চলে এসছে যে স্যার পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার 19, ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার দ্যাট ইজ প্রোটন নাম্বার ইকুয়ালস টু 20, কিন্তু কিন্তু আমাদের পটাশিয়ামের মাস নাম্বার হয়ে যাচ্ছে 40, আবার ক্যালসিয়ামেরও মাস নাম্বার হয়ে যাচ্ছে 40। তাহলে যেহেতু এদের মাস নাম্বারটা সেম, তাই এদেরকে আমি কি বলবো, আইসো বার্স। কারো কোনো সমস্যা এইটুকু বুঝতে আপাতত? ওকে, তাহলে এদের ডেফিনেশন বলছি, এদের ডেফিনেশন কি লিখিয়ে দেবো না এমনি নর্মালি এখান থেকে তোমরা বুঝে নিতে, তোমার তো এমসিকিউ হবে, বুঝে নিতে পারবে বলো? ওকে বেশ, আমির সব বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, অর্পিতা, আশানুর, ইয়েস স্যার। সবাই কেউ বুঝতে না পারলে বলো। বর্ষা বুঝতে পারছো সব? বিপুল, বিপুল, ওকে হ্যাঁ স্যার। ওকে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, আমার নেটওয়ার্ক ইস্যু আছে। ওকে, হ্যাঁ স্যার। দীপঙ্কর বুঝতে পারছো সব? হ্যাঁ স্যার। ঈশা, ইসিকা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। খুশবু বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, মন্দিরা, হ্যাঁ স্যার। নন্দিনী, হ্যাঁ স্যার। প্রত্যুষা, হ্যাঁ স্যার। পূজা, হ্যাঁ স্যার। রিমা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। রীতা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। রিয়া, হ্যাঁ স্যার। রনিত, হ্যাঁ স্যার। তারপরে আবার আমি প্রোনাউন্সিয়েশনে আটকে গেলাম, সবর্ণ, তাই তো? সবর্ণ। সবর্ণা, ওকে হ্যাঁ সবর্ণ। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, শম্পা, হ্যাঁ স্যার। সঞ্চিতা, হ্যাঁ স্যার। সংগ্রাম, হ্যাঁ স্যার। সেনজ্যোতি, হ্যাঁ স্যার। শর্মিষ্ঠা, হ্যাঁ স্যার। সৌগত, হ্যাঁ স্যার। সৃষ্টি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তানিয়া, হ্যাঁ স্যার। তিস্তা, হ্যাঁ স্যার। উস্মিতা। হ্যাঁ স্যার। ওকে বেশ ঠিক আছে, তাহলে আমাকে বললে ডেফিনেশনগুলো লেখানোর দরকার নেই, তাহলে আমি লিখিয়ে দিলাম না। এবার আমরা যেটুকু শিখলাম তার উপরে আমি আগে কোশ্চেন অ্যান্সার করে নেব, ঠিক আছে? আমি একটা কোশ্চেন তোমাকে দিচ্ছি, আমি তোমরা নিজেরা করবে অবশ্যই সলভ। দেখো কোশ্চেনটা কি দিচ্ছি আমি, সবাই দেখো, হুইচ অফ ফলোইং represents isotones। তাহলে প্রশ্নটার ফোকাস আছে এই জায়গায়, আইসোটোনসে। আমি তোমাকে অপশন দিচ্ছি,
কার্বন 12 6, কার্বন 13 6 আর কার্বন 14 6, এটা অপশন এ। অপশন বিতে আসছে আর্গন 38 18, পটাশিয়াম 39 19 আর ক্যালসিয়াম 40 20। অপশন সিতে 77 32, আর্সেনিক 77 33। অপশন ডিতে আসছে অক্সিজেন 16 8 আর অক্সিজেন 8 18। স্যার অপশন বি। স্যার অপশন বি। স্যার অপশন বি। স্যার অপশন বি। বেশ, ঠিক বলেছো একদম। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কারণ তোমাকে আইসো স্টোনস চেয়েছিল, আইসো স্টোনস থেকে এই দেখো আমি এনে টার্গেট মারলাম, এনে টার্গেট মারলাম মানে এন সেম হবে, নিউট্রন সেম হবে, কিন্তু পি মানে প্রোটন কি হবে, ডিফারেন্ট। বোঝার সহজ টেকনিক কি তা কি দেখো, যারা তাড়াতাড়ি বুঝতে চাও, তারা তাড়াতাড়ি বুঝতে চাও সেটা হচ্ছে এরকম জায়গায় যে দেখো 18 আছে, 19 আছে, 20 আছে। 18-এর জন্য যদি 38 হয় তাহলে 19 দেখো 18 থেকে দেখো কত যোগ হলো বলতো, 1 যোগ হয়েছে, দেখো এখানেও 1 যোগ হয়েছে, মানে ঠিকঠাকই ডিফারেন্স আছে। আর দেখো 19 থেকে 1 যোগ হয়ে 20 হয়েছে, দেখো 39 থেকে 1 যোগ হয়ে 40 হয়েছে। তুমি দেখে নাও সবার তার মানে কি আমাদের প্রোটন কি বলে নিউট্রন সংখ্যা সেম হয়ে যাচ্ছে। আবার যাদের স্পিড আছে সে তারা ক্যালকুলেশন তো করতেই পারবে, 38 মাইনাস 18 মানে 20, 39 মাইনাস 19 মানে হয়ে যাচ্ছে 20, 40 মাইনাস 20 মানেও 20। ওকে, কোনো ব্যাপার না, কারণ এটা সিওর শর্ট কোশ্চেন, আশা করি তোমরা পারবে। কোনো সমস্যা আছে এইটুকু? না স্যার। বেশ, আমি যদি না স্যার। আরেকটা কোশ্চেন দিচ্ছি, এটা দেখো তোমরা। কোশ্চেন নাম্বার 2, এর উপরে বেশ করে কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে আমাদের যে সিলেক্ট দ্য রং কম্বিনেশন অ্যামং ফলোইং। অপশন এ দেওয়া আছে ইউরানিয়াম, আশা করছি আমার কোশ্চেন লিখতে লিখতে তোমাদের হয়ে যাবে এটা করা। বলো কার হলো? স্যার অপশন ডি। স্যার ডি স্যার অপশন ডি। স্যার স্যার অপশন ডি। ডি একদম ঠিক, অপশন ডি। আইসো বার বলেছে, বার বললে এ সমান হতো, এই দেখো এ তে টিক মারলাম আমি, কিন্তু এখানে এ আছে 77 আর 78, তার মানে বুঝতে পারছো এটাই রং, তোমাকে রং চেয়েছে। তাহলে আমাদের অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, এবার আরেকটা কোশ্চেন তোমাকে করাচ্ছি আমি, 3 নাম্বার কোশ্চেন। এটা প্রথম কনসেপ্টের উপর বেস করে, প্রোটন নাম্বার, ইলেকট্রন নাম্বার, নিউট্রন নাম্বার বেস করে আমি একটা এলিমেন্ট বলছি, যে কোনো একটা এলিমেন্ট। অ্যান এলিমেন্ট হ্যাজ atomic number 30, it contains 2 units পজিটিভ চার্জ। তোমাকে জানতে চেয়েছে হাউ মেনি protons and electrons are
present in the ion। এটা ইলেকট্রনসের ট্যালি, এটা প্রোটনসের ট্যালি। তাড়াতাড়ি করো না, একটু ভেবে করো, যদি তাড়াতাড়ির মধ্যে ভুলভাল দেখবি রং অ্যান্সার হয়ে যাবে। আমি 30 সেকেন্ড টাইম দিচ্ছি। অপশন লেখা হয়ে গেছে, তোমরা এবার অ্যান্সার করো। Sir, option 2830. Sir, option A. ওকে, সকলের কি অপশন এ কেউ আছো যে আর অপশন বি হয়েছে? বেশ, তাকি দেখো, আমি একটু অ্যানালিসিস করাই। তোমরা ঠিক বলেছো, অপশন এ। অপশন এ স্যার। ওকে, একটা কথা দেখো, an element has atomic number 30, it contains 2 unit positive charge। যদি 2 ইউনিট পজিটিভ চার্জ হয়ে যায় তাহলে কখনো ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সেম হবে না, হতে পারে না, হচ্ছে। এবার দেখো, পজিটিভ চার্জ মানেই এই যে আয়নটা বলে দিল সেটা ক্যাটায়ন, তার মানে ক্যাটায়ন মানে ইলেকট্রন বেরিয়ে গেছে। তার মানে দেখো তো একবার, এখানে ইলেকট্রন বলছে 30 আর প্রোটন বলছে 28, কোনোদিন হতে পারে না, কারণ ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। তার মানে কি? তাছাড়াও তুমি লজিক দেখো, বলেছে অ্যাটমিক নাম্বার 30, তার মানে তো প্রোটন নাম্বার 30 হওয়ার কথা, এখানে তো নেই। সেই সেন্সেও তুমি কেটে দিতে পারো। তাহলে তোমার হাতে তো অপশন দুটো ছিল, আইদার দেখে নাও, আইদার তোমার হাতে অপশন দেখো প্রোটন নাম্বার 30 কিংবা প্রোটন নাম্বার 30, কিন্তু এখানে প্রোটন নাম্বার 30 সঙ্গে ইলেকট্রন নাম্বারও 30 বলেছে, যেটা পসিবল নয়। কেন পসিবল নয়? না, 2 ইউনিট পজিটিভ চার্জ সে কন্টেন্ট করছে। তা 2 ইউনিট পজিটিভ চার্জ মানেই তো সে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাই হয়ে যাচ্ছে 28 সংখ্যক ইলেকট্রন। বুঝতে পারলে কীভাবে অফসেল এলিমিনেট করতে হয়? আর এটা মাথায় রাখবে, কম্পিটিটিভ এক্সামে অফসেল এলিমিনেশন মেথডটাই বেস্ট মেথড, ঠিক আছে? কারণ তুমি সব কোশ্চেনের অ্যান্সার জানতে পারো না, তখন তোমাকে অফসেল এলিমিনেশনের সাহায্য নিতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে সকলে? আমি বলে দিলাম, দেখো কোশ্চেনের মধ্যে লেখা আছে অ্যাটমিক নাম্বার 30, অ্যাটমিক নাম্বার 30 মানেই তো প্রোটন নাম্বার 30। এই দেখো প্রোটন নাম্বার 30-তে দুটো অপশন আছে, দেখো আমি হ্যাশট্যাগ দিচ্ছি, এই দেখো 30 একটা, এই দেখো 30 একটা, তাহলে এই দুটো অপশন তো কেটেই যাচ্ছে প্রথমে। এবার দেখো, ইট কন্টেন্স 2 ইউনিট পজিটিভ চার্জ। আচ্ছা, পজিটিভ চার্জ মানে নিশ্চয়ই ইলেকট্রন বেরিয়ে গেছে বা ধরেছে, কিছু একটা চেঞ্জ হয়েছে। দেখো, যদি বেরিয়ে গেছে হয় তাহলে তোমার কমে যাবে, যদি ধরে হয় তাহলে বেড়ে যাবে, সেম থাকবে না। দেখো তো 30-র সঙ্গে 30 দেওয়া আছে, এটা পসিবল নয়, তাই দেখো এক একটা অ্যান্সার হয়ে গেল। এবার যারা একটু কনসেপচুয়ালি পড়াশোনা করো তারা জানো ক্যাটায়নটা তৈরি হয় যখন কোনো একটা অ্যাটম কি করে না, ইলেকট্রন ছেড়ে দেয়। ছেড়ে দিলে কী হয়, কটা ইলেকট্রন ছেড়েছে দেখো দেখি, প্রোটন যদি দুটো ইলেকট্রন ছেড়ে দেয়, এই যে 2 ইউনিট পজিটিভ চার্জ, তার জন্যই তো হয়ে গেল 28 ইলেকট্রন। বোঝা গেছে? হ্যাঁ স্যার। সকলের এটুকু ক্লিয়ার তাহলে? বেশ, আমি যেটুকু পড়ালাম তার উপরে কোশ্চেন অ্যান্সারটা তোমাকে করিয়ে দিলাম, যে কী ধরনের প্রশ্ন তোমাকে আসে বা আসতে পারে। এবার আমি তোমাকে বললাম যে সিলেবাসে নেই, অথচ দুটো এক্সট্রা টার্ম আমরা পড়ে রাখবো যাতে আমাদের পরবর্তীকালে সুবিধা হয়, যদি প্রশ্ন একটু টাফ হয় তার জন্য। আমি তোমাকে প্রথম কি বলছি দেখো তো একবার, প্রথমে তোমাকে আমি বলছি যে আইসোস্টার্স। দেখো, আইসো মানে জানবে, শুনতে পেলাম না, বলো। আইসো ইলেকট্রনিক, হ্যাঁ, আইসো ইলেকট্রনিকটাও শিখিয়ে দিচ্ছি আমি, দরকার পড়লে। আমি আগে দুটো পড়িয়ে নিই, আইসো স্টার্স, আইসো ডায়াফার্স, দিয়ে তোমার আইসো ইলেকট্রনিকে চলে যাব, ঠিক আছে? ওকে, একদম ঠিক। মানে ও যেটা বলতে, তোমরা তো বাকিরা বুঝতে পারোনি, যে ও বলতে চাইছে যে আইসো স্টার্সকে তো আইসো ইলেকট্রনিকও বলে। আইসো ইলেকট্রনিক বলে, তুমি ঠিকই বলেছ, কিন্তু অ্যাকচুয়ালি আইসো ইলেকট্রনিকটা আমরা নিজেরা শিখতেই শিখে নেবো। আগে দেখে নাও কেন আইসো ইলেকট্রনিক বলবো একবার, ঠিক আছে? একবার দেখো, একবার আইসো স্টার্স কাদেরকে বলে?
আইসোস্টার্স হচ্ছে, দেখো এখানে আর অ্যাটম নেই, এখানে কি এসছে বলো তো, মলিকুলস এসছে। বলছে মলিকুলস হ্যাভিং সেম নাম্বার অফ অ্যাটম, same number of atoms and also same number of atoms and also same নাম্বার অফ ইলেকট্রনস। তাহলে যে বললে তাকে আমি বলি দুটো কথাই কিন্তু ইম্পর্টেন্ট, সেম নাম্বার অফ অ্যাটমসও থাকতে হবে, আবার সেম নাম্বার অফ ইলেকট্রনসও থাকতে হবে। তার মানে আমি যদি পয়েন্ট আউট করি তাহলে দেখো এই কথা দুটো ইম্পর্টেন্ট, সেম নাম্বার অফ অ্যাটম থাকতে হবে, আবার সেম নাম্বার অফ ইলেকট্রন থাকতে হবে। তখন তোমাকে আমি একটা কথা বলেছিলাম যে কোনো একটা এলিমেন্টকে রিপ্রেজেন্ট করার সময় তার নিচের ডান ধারে তুমি কখনোই প্রোটন নাম্বার লিখো না। এবার বোঝাবো অ্যাকচুয়ালি কেন লিখতে বারণ করেছিলাম। এইটুকু সবাই বুঝতে পারলে? দেখো তুমি এক্সাম্পলটার দিকে নজর দাও দেখি একবার। যে ধরো আমি একটা এক্সাম্পল নাম নাইট্রোজেন আর কার্বন মনোঅক্সাইড। দেখো এর মধ্যে কি কি টাইপ অ্যাটম আছে, একবার নাইট্রোজেন আছে, কার্বন আছে, আবার অক্সিজেন আছে। কার্বনের অ্যাটমিক নাম্বার 6, নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7 আর অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8। একটা কথা বলো তো, যে আমি নাম্বার অফ অ্যাটমস বার করছি, কটা হবে? নাইট্রোজেন একটা মলিকুল মানে অণু, যার মধ্যে কটা অ্যাটম আছে দেখো দেখি, এই যে ডান ধারে যেটা সংখ্যা হয় সেটা অ্যাটম সংখ্যা বোঝায়। সেই জন্যই বলেছিলাম আমি ডান ধারে তুমি অ্যাটমিক নাম্বারটা লিখবে না। তার মানে এর নাম্বার অফ অ্যাটমস বার করব, আর আমরা কি বার করব? নাম্বার অফ ইলেকট্রনস বার করব। একটু নজর দাও দেখি কোথায় কি আসছে। নাম্বার অফ অ্যাটমস দেখো দুটো, কারণ দুটো নাইট্রোজেন আছে। দেখো কার্বন একটা আছে, অক্সিজেন একটা, তার মানে এখানেও দুটো অ্যাটম হয়ে গেল। আচ্ছা নাইট্রোজেন দুটো আছে, আর এক একটা নাইট্রোজেনে দেখো ইলেকট্রন থাকে কটা করে? 7টা করে। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 14। আবার দেখো কার্বনের ইলেকট্রন কটা থাকে দেখো তো, 6টা, আর অক্সিজেনে কটা থাকে? 8টা। তাহলে 6 প্লাস 8, তাহলে এখানেও কটা হয়ে গেল? 14। তার মানে এদের অ্যাটম সংখ্যাও মিলে গেল, আবার ইলেকট্রন সংখ্যাও মিলে গেল। তখন এদেরকে আমি বলছি আইসো স্টার্স বলে দিচ্ছি। আইসো মানে সেম, আর স্টার্সের মধ্যে কি কি আছে বললাম তোমাকে আমি, যে নাম্বার অফ অ্যাটমসও সেম আছে, আবার নাম্বার অফ ইলেকট্রনও কিন্তু সেম আছে। বলো বুঝতে পারলে কিনা? একবার রিপিট করুন। ঠিক আছে বলে দিচ্ছি। বললাম যে আইসো স্টার্স মানে কি, বললাম যে আইসো স্টার্স মানে লেখা আছে মলিকুলস হ্যাভিং সেম নাম্বার অফ অ্যাটম, যাদের অ্যাটম সংখ্যা সেম থাকে এবং নাম্বার অফ ইলেকট্রন সেম থাকে, তাদেরকে আমরা আইসো স্টার্স বলি। দুটো এক্সাম্পল নিলাম, একটা নাইট্রোজেন আর একটা অক্সিজেন। তাহলে নাইট্রোজেন দেখো সংকেত হচ্ছে N2, এটা একটা অণু যার মধ্যে কটা পরমাণু আছে, যেটা তার ডান ধারে নিচে নাম্বারটা আছে দেখো 2 লেখা আছে, মানে দুটো পরমাণু। আর কার্বন মনোঅক্সাইড মানে CO, কার্বনও একটা আছে, অক্সিজেনও একটা, তাহলে মোট কটা পরমাণু আছে? দুটো আছে। এবার ইলেকট্রন হিসাব করব, এক একটা নাইট্রোজেনের ইলেকট্রন থাকে 7, তাহলে দুটো নাইট্রোজেন পরমাণু, তাহলে দুটোর জন্য কত হবে? 7 × 2 = 14। আর কার্বনের ইলেকট্রন সংখ্যা দেখো 6, আর অক্সিজেনের 8, তাহলে 6 আর 8 যোগ করলে হয়ে যায় 14। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? সবার হ্যাঁ ক্লিয়ার? স্যার বুঝতে পেরেছি। বেশ, আমি আর একটা এক্সাম্পল তোমাদেরকে নিচ্ছি, তোমরা নিজেরা এবার চেক করার চেষ্টা করো, আমিও করছি তোমরাও চেক করার চেষ্টা করো। যে দেখো দেখি আমি একটা নিলাম N2O আর CO2। দেখো নাম্বার অফ অ্যাটমস, কেউ একজন বলো দেখি। 3 the number of atoms 3 ব্যাস, নাইট্রোজেন দুটো, অক্সিজেন একটা, মানে 3টে হয়ে গেল। দেখো এটা কার্বন ডাইঅক্সাইডে, কার্বন একটা, অক্সিজেন দুটো, মানে মোট 3টে হয়ে গেল। এবার আমি ইলেকট্রন হিসাব করব। নাইট্রোজেন আছে কটা? দুটো, এক একটা নাইট্রোজেনে 7টা করে ইলেকট্রন, আর অক্সিজেন একটাই আছে, তার তো 8টা ইলেকট্রন, তাহলে মোট হিসাব করলে 22টা হয়ে যাচ্ছে। এখানে কার্বন আছে একটা, যার ইলেকট্রন 6টা থাকে, অক্সিজেন দুটো আছে, যার প্রতিটিতে 8টা করে থাকে, তাহলে এখানেও 22টা। দেখো দেখি, তাহলে ইলেকট্রন সংখ্যাও 22, আবার অ্যাটম সংখ্যাও 3 3 করে। তার মানে কি বোঝালো বলো তো? যেটা আইসোস্টার্স। তার মানে এইটাও বুঝিয়ে যাচ্ছে, এই যে কাপলটাকে নিলাম
এরাও হচ্ছে আইসোস্টার্স। বলো কোনো সমস্যা আছে নাকি বুঝতে? না স্যার। ওকে, এবার আমি তোমাদেরকে যাব পরের কনসেপ্টটায়, সেটা হচ্ছে আমাদের কি না, আইসোডায়াফার্স। আগে আমি জিনিসটা কি বলে দিই এবং ডিকটেট করে দিই, তারপর আমি এক্সাম্পল দিয়ে ভালো করে আরও অ্যানালিসিস করব, তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আইসোস্টার্স কাদেরকে বলি ব্যাপারটা আমি আগে বলবো। আইসোস্টার্স দেখো মলিকুল, আবার আমি কিসে চলে এলাম বলো তো, অ্যাটমসে চলে এলাম। তাহলে অ্যাটমস, কথাগুলো শুনবে ভালো করে, হ্যাভিং, এবার আসল ওয়ার্ডটায় আসছি, কি লিখছি, সেম ডিফারেন্স, হ্যাভিং সেম ডিফারেন্স বিটুইন, বি স্ল্যাশ ডব্লিউ মানে বিটুইন নিউট্রনস অ্যান্ড প্রোটনস, ঠিক আছে, আর কল্ড আইসোডায়াফার্স। ঠিক আছে, আমি এক্সাম্পল দিই, তুমি কি বুঝলে যে যদি খুব সংক্ষেপে লিখলে কি হয়, নিউট্রন নাম্বার আর প্রোটন নাম্বারের যে মাইনাস অর্থাৎ ডিফারেন্সটা যদি এন মাইনাস পি যদি কি হয়ে যায়, সেম হয়ে যায়, তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি বলবো, তাদেরকে আমি আইসোডায়াফার্স বলবো। এক্সাম্পল চুজ করি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে আমাদের। ধরো সাপোজ আমি এইটা চুজ করছি, পটাশিয়াম, তোমাদের একটা সহজ কমন এক্সাম্পল দিয়ে শুরু করলাম। পটাশিয়াম 3990 অ্যান্ড ধরো ফ্লুরিন নিচ্ছি যার অ্যাটমিক নাম্বার 9 আর প্রোটন নাম্বার মাস নাম্বার 19। আচ্ছা বলো তো, পটাশিয়ামের প্রোটন নাম্বার কত? 90। ফ্লুরিনের প্রোটন নাম্বার কত? 9। আচ্ছা, পটাশিয়ামের নিউটন নাম্বার কত হবে? মাইনাস, ওপরেরটা মাইনাস নিচেরটা, অর্থাৎ মাস নাম্বার মাইনাস প্রোটন নাম্বার মানে 39 মাইনাস 90 মানে 20 হয়ে গেল। আচ্ছা এর দেখো তো একবার, তাহলে ফ্লুরিনে কত হবে? 19 মাইনাস 9 সমান সমান 10 হয়ে গেল। তোমাকে জানতে হবে যে তোমাকে কি দিয়ে জাজ করতে হবে, যে নিউটন নাম্বার মাইনাস প্রোটন নাম্বার, এরও নিউটন নাম্বার মাইনাস প্রোটন নাম্বার বার করো। নিউটন কটা আছে? 20। প্রোটন কটা আছে? 19। তাহলে এদের ডিফারেন্স কত হলো? 1। এর নিউটন নাম্বার কটা আছে? 10। প্রোটন নাম্বার কত আছে? 9, মানে ডিফারেন্স কত হলো? 1। তার মানে তুমি দেখে নাও লজিকটা, যে এর সিস্টেমে নিউটন মাইনাস প্রোটন আর এর ক্ষেত্রে নিউটন মাইনাস প্রোটনটা কি হলো তাহলে বলো তো, এরা সেম হয়ে গেছে, এদের ডিফারেন্সটা কি হয়ে যাচ্ছে? সেম হয়ে যাচ্ছে। তাহলে এদের এন মাইনাস পিটা সেম বেরিয়ে গেল, তাহলে এদেরকে আমরা কি বলবো? আইসো ডায়াফার্স। সবাই ক্লিয়ার, বুঝতে পারলে? বেশ, আমি আর একটা এক্সাম্পল দিই যেটা তোমরা করার চেষ্টা করো, দেখি একবার। এক্সাম্পলটা হচ্ছে ইউরেনিয়াম 92-235, এর সঙ্গে কম্বিনেশন দিচ্ছি আমি থোরিয়াম 231-90। তোমরা একবার চেক করে দেখো যে তোমাদেরও এইভাবে মিলছে কিনা, তারপরে আমি নাই করে দেবো এটাকে। স্যার পারমানেন্টে কি আছে ওটা পারবেন? বলো। স্যার পরতে ইউনিয়নের পরতে কি আছে? কথাটা শুনতে পেলাম না তোমার। আমি প্রথমটা লিখলাম ইউরেনিয়াম 235-92, এখানে থোরিয়াম TH 231-90। কারো স্পিকার অন কাজ আছে, একটু অফ করে দিও। স্যার সেম হচ্ছে। হ্যাঁ একদমই সেমই বেরোনোর কথা। যাদের হচ্ছে না তারা একটু দেখে নাও চেক করে। ইউরেনিয়ামের প্রোটন সংখ্যা 92, থোরিয়ামের প্রোটন সংখ্যা 90, ইউরেনিয়ামের নিউটন সংখ্যা হবে 235,
-92 সমান সমান আমাদের চলে আসছে 143, আর থোরিয়ামের নিউটন সংখ্যা চলে আসছে 231 - 90, দ্যাট ইজ 141। তাহলে এই সিস্টেম অর্থাৎ ইউরেনিয়ামের জন্য যদি নিউটন মাইনাস প্রোটন করা হয় তাহলে 143 - 92, তাতে ডিফারেন্সটা চলে আসছে 51। আর থোরিয়ামের জন্য আমাদের নিউটন মাইনাস প্রোটন যদি করা হয় 141 - 90 সমান চলে আসছে আমাদের কত 51। তার মানে তুমি দেখতেই পাচ্ছ যে এদের মধ্যে হ্যাঁ n মাইনাস পি ভ্যালুটা কি হচ্ছে সেম হচ্ছে, আর এদের ভ্যালু সেম হলেই আমি এদেরকে কি বলে দিচ্ছি আইসো ডায়াফার্স। সবার ক্লিয়ার হয়েছে এটুকু? হ্যাঁ স্যার। তাহলে আমরা প্রথম থেকে যেটুকু পড়লাম আমি তোমাদের একটুখানি জিস্ট আউট করে দিই একবার, তাহলে ক্লিয়ার হবে। প্রথম দিন আমি এক্সট্রা বেশি প্রেশার দিচ্ছি না, একটু টপিকসগুলো দেখে নিও একটুখানি। তোমরা কী কী শিখলে দেখো, তোমরা প্রথমে একটা অ্যাটমের কনসেপ্ট শিখলে যেটা ডালটন, তারপরে তোমরা কি বলে এলে বলো তো, তোমরা সাব অ্যাটমিক পার্টিকেলের কনসেপ্ট শিখলে, তারপরে তোমরা চার্জ অফ প্রোটন নিউট্রন ইলেকট্রনের শিখলে, দেন তোমরা ডিটেলসে জানলে অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বারের কনসেপ্ট, সেখান থেকেই আমরা নিউটন নাম্বার ক্যালকুলেট করতে শিখে নিলাম। তারপরে আমরা করেছিলাম কিছু নিউমেরিক্যালস বলতে যেগুলো থেকে আমরা কি করলাম আইডেন্টিফাই করলাম নিউমেরিক্যালস রিলেটেড টু প্রোটন নিউট্রন অ্যান্ড ইলেকট্রন। তারপরে আমরা একটা আয়নের কনসেপ্ট শিখলাম। আয়ন বলতে কি কি শিখলাম বলো তো, আমরা আয়নের দুটো পার্ট শিখলাম, ক্যাটায়নকে কি করে মনে রাখতে হয় এবং কাকে বলা হয়, এবং অ্যানায়ন। তারপরে আমরা চলে গেছিলাম আইসোটোপস, তারপরে গেছিলাম আমরা আইসোটোনস, তারপরে আমরা গেছিলাম আইসোবার্সে। দেন কিছু আমরা এমসিকিউ সলভ করলাম ওর উপরে বেস করে। দেন আমরা চলে গেলাম আইসোস্টার্স, তারপরে আমরা লাস্টে পড়লাম আইসো ডায়াফার্স। আমি সব কটা লিখে দিলাম। এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে এই কন্টেন্টসের মধ্যে কোনটা তোমাদের এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি বা মনে পড়ছে না, আমি সেটাকে আরেকবার ডিকটেট করে দেবো। টেক ইউর টাইম, একটু ভাবো ঠান্ডা মাথায়, নিজের কপিটা চেক করো, একটু ফ্ল্যাশব্যাকে যাও, একটু ভাবো যে সমস্ত টার্মগুলোর সম্বন্ধে তুমি আজকে পরিচিত হলে কিনা, কোন টার্মটা নিয়ে তোমার একটু ডিটেলিং দরকার বা তুমি ভুলে গেছো, আরেকবার তোমাকে বলে দিলে ভালো হয়। আমাকে সেটা বলো, সেটাকে আমি আরেকবার বলে দেবো তোমাকে। স্যার বলো। স্যার আইসোস্টার্স এর নাম্বার অফ ইলেকট্রনসটা স্যার বুঝতে পারলাম না। বেশ ঠিক আছে, আমি একটা কোশ্চেন পেয়েছি, আমি দাগিয়ে রাখছি, সবার কোশ্চেনটা নিয়ে আমি একবার আলোচনা করছি। ও বলছে আইসোস্টার্সের নাম্বার অফ ইলেকট্রনটা নিয়ে বুঝতে পারেনি ক্যালকুলেশনটা। আর কেউ কিছু? স্যার হ্যাঁ, ওই আইসোস্টারের এক্সাম্পলটা আরেকবার দেখানোর জন্য বলছিলাম। ওকে, আইসোস্টার্স দুবার রিপিট এলো। আর কিছু? বেশ, অ্যাটমস কারো কোনো প্রবলেম নেই, প্রবলেম থাকলে বলবে, আমি বলবো, আমি ঠিক দিয়ে যাচ্ছি। সাব অ্যাটমিক পার্টিকেলের প্রবলেম নেই, চার্জ নিয়ে কোনো প্রবলেম নেই, প্রোটনের চার্জ পজিটিভ, নিউট্রনের চার্জ নেই, আর ইলেকট্রনের চার্জ নেগেটিভ। ওকে, অ্যাটমিক নাম্বার মাস নাম্বার প্রবলেম নেই, নিউট্রন নাম্বার নিশ্চয়ই প্রবলেম নেই, নিউমেরিক্যালসগুলো সব তোমরা করলে।
আয়ন্স ক্যাটায়ন অ্যানায়ন্স বুঝলে, আইসোস্টোপসের প্রবলেম কিছু বলনি, আইসোস্টোনসও বলনি, আইসোবারসও বলনি, তার রিলেটেড এমসিকিউ সলভ করলে। আইসোস্টার্স আর আইসোডায়াফার্সটা লাস্টে বললাম, তোমাদের হয়তো অনেকক্ষণ পেশেন্স হারিয়ে গেছে। এবার বলো আইসোডায়াফার্স নিয়ে প্রবলেম নেই, শুধু আইসোস্টার্সটা একবার বললে সুবিধা হয়, তাই তো? আইসোটোনসটা একবার রিপিট করবেন। আইসোটোনসটা আরেকবার রিপিট করে দেবো, ওকে? হ্যাঁ স্যার। বেশ, ওকে, বেশ। দেখো তাহলে একবার তোমাদের দাবি অনুযায়ী আমি প্রথমে একবার আইসোস্টার্সটা বলে দিই একবার। আইসোস্টার্স, আমি তোমাকে দুটো কথা বলেছিলাম আইসোস্টার্সে, যে তুমি মলিকুল নেবে, ওকে? ধরো এই একটা মলিকুল নিলে আর একটা মলিকুল নিলে, তাহলে কি কি সেম হতে হবে? দেখো বলছে যে এই মলিকুলের নাম্বার অফ অ্যাটম যা হবে, অ্যাটম বা অ্যাটমস যেটাই বেরোক না কেন, আর এই মলিকুলের নাম্বার অফ অ্যাটম বা অ্যাটমস যা হবে, এই দুজন সেম হতে হবে। এই একটা ক্রাইটেরিয়া, এটা ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া, এই মলিকুলের ওই অ্যাটমগুলোর টোটাল যে ইলেকট্রনস অর্থাৎ নাম্বার অফ ইলেকট্রনস যা হবে, এই মলিকুলের অ্যাটমগুলোর টোটাল নাম্বার অফ ইলেকট্রনস যা হবে সেটা সেম হতে হবে। তার মানে আমি একটা এক্সাম্পল চুজ করেছিলাম, ধরো নাইট্রোজেন চুজ করলাম আর কার্বন মনোঅক্সাইড। তাহলে তুমি বলে দাও নাম্বার অফ অ্যাটমস কত হবে। দেখো নাইট্রোজেন কটা অ্যাটম আছে, এই দেখো N2 লেখা আছে মানে দুটো অ্যাটম। আর কার্বন মনোক্সাইডেরও নাম্বার অফ অ্যাটমস কত হবে, দেখো কার্বনের তলায় কিছু নেই মানে এক আছে, অক্সিজেনের তলাতেও কিছু নেই মানে এক আছে, মানে একটা অক্সিজেন একটা কার্বন। তাহলে প্রথম ক্রাইটেরিয়াটা ফিল আপ করলো, এটুকু ক্লিয়ার হয়েছে? তারপরে দেখো N2-র জন্য নাম্বার অফ ইলেকট্রনস কটা হবে। আচ্ছা এইদিকে তাকিয়ে দেখো, নাইট্রোজেনের নিচে 7 হয়, উপরে 14 হয়। দেখো তার মানে এই নাইট্রোজেনের প্রোটন সংখ্যা সমান 7। আবার যদি নাইট্রোজেনটা নিউট্রাল, তাই ইলেকট্রন সংখ্যাও 7 হবে। আবার দেখে নাও, কার্বনের নিচে 6, উপরে 12 হয়, আর অক্সিজেনের নিচে 8, উপরে 16 হয়। তার মানে কি এই কার্বনের প্রোটন সংখ্যা সমান 6। যেহেতু কার্বনটা নিউট্রাল আছে, তাই এর ইলেকট্রন সংখ্যা হবে 6। অক্সিজেন দেখো তো প্রোটন সংখ্যা সমান 8, আবার আমাদের ইলেকট্রন সংখ্যা সমান কত বলো তো 8। কেন? এই অক্সিজেনটারও কিন্তু নিউট্রাল সিস্টেম আছে বলে। এটুকু সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এবার দেখো নাইট্রোজেনের অ্যাটম কটা, যে দুটো, দেখো একটা নাইট্রোজেন, দেখো শুধু N লিখেছি, তার কটা ইলেকট্রন 7টা। তাহলে দুটোর জন্য কত হবে, 2 × 7 সমান 14টা হলো। আর দেখো এইদিকে কার্বন মনোঅক্সাইডে দেখো নাম্বার অফ অ্যাটমস, দেখো কার্বন কটা আছে, একটা। কার্বন ইলেকট্রন কটা আছে, এই দেখো অ্যারো দিলাম, মানে 6টা। অক্সিজেন কটা আছে, একটা। তাহলে এই দেখো একটা হিসাব করেছিলাম, তাহলে অক্সিজেনের ইলেকট্রন কটা আছে, 8টা। তাহলে 6 আর 8 হয়ে গেল 14। তাহলে এর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যাও 14, এর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা 14। আর কার্বনের ক্ষেত্রে, নাইট্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাটম সংখ্যা 2, কার্বন মনোঅক্সাইডেরও অ্যাটম সংখ্যা 2। তাহলে এই যে সিস্টেমটা এতক্ষণ ধরে পড়লে, অর্থাৎ নাইট্রোজেন অ্যান্ড CO, এরা একের অপরের কি, আইসো স্টার্স। বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বেশ। আর একটা কেউ জিজ্ঞাসা করলো আমাকে আইসোস্টোনস নিয়ে। আইসোটোনস আমি তোমাকে বোঝানোর জন্য বলেছিলাম যে অ্যাকচুয়ালি তুমি কাজ করবে এই এনটাকে টার্গেট করবে। এই দেখো এন, আমি একটু ঘষে দিয়ে একটু অ্যারো দিলাম, দেখো এই এনটাকে টার্গেট করো। এন মানে হচ্ছে কি আইসোস্টোনস তাদেরকে বলা হয় যাদের নাম্বার অফ এন, এন মানে কাদেরকে আমরা ডিনোট করছি, নিউট্রনস। নাম্বার অফ নিউট্রনস কি হবে, সেম হয়ে যাবে, কিন্তু নাম্বার অফ প্রোটনস কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, ডিফারেন্ট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমি যদি একটা এক্সাম্পল চুজ করি, ধরো আমি 3টে এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝাই। কার্বন, এটা নাইট্রোজেনের হচ্ছে গিয়ে এই সিস্টেম, আর অক্সিজেন ধরো এই সিস্টেমটা নিলাম। তুমি নিজেই আমাকে বলো এর প্রোটন সংখ্যা কত আর এর নিউট্রন সংখ্যা কত। এর ক্ষেত্রে আমি প্রোটন বার করব আর নিউট্রন বার করব, এর ক্ষেত্রে প্রোটন আর নিউট্রন বার করব। কেউ একজন বলো দেখে এটাকে, তাহলে কি হবে? কি বলে স্যার প্রোটন তো 6, এর ক্ষেত্রে 8। আর নিউট্রন মানে কি, এই দুটোর মধ্যে ডিফারেন্স, অর্থাৎ ওপরটা থেকে নিচেরটা, মানে কি 14 - 6 = 8 হয়ে গেল।
নাইট্রোজেনে দেখো তো 15 মাইনাস 7 সমান সমান 8 হয়ে গেল, অক্সিজেনে 16 মাইনাস 8 সমান 8। দেখো তো তাহলে একবার, এই দেখো যেগুলো আমি গোল করে দিলাম সব কটার 8 হয়েছে, মানে কি সেম হয়েছে, নিউট্রন সেম হয়ে গেছে। কিন্তু প্রোটন দেখো 6, 7, 8। তাহলে এই যে তিনজন একে অপরের তাহলে কি আইসোস্টোনস। বলো বুঝতে পারলে কি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, আমি আর একটা জিনিস তোমাদের বলে দিই, একটা জিনিস, সে কথাটা হচ্ছে এই যে আমরা একটা আইসোটোপের এক্সাম্পল পেয়েছি না, H11, H21 আর আমাদের 31। এরা একে অপরের দেখো আইসোটোপস ছিল, অসুবিধা নেই, এর নামগুলো বলে দিই। এই যে H11 এর নাম সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, ওকে। আর H21 এর নাম হচ্ছে ডিউটেরিয়াম বা ডয়টেরিয়াম, যা প্রোনাউন্সিয়েশন করবে। আর এটার নাম হচ্ছে টিট্রিয়াম, ট্রিশিয়াম, যা প্রোনাউন্সিয়েশন করবে, ট্রাইটিয়ামও বলা হয়। আমাকে যদি পরীক্ষায় একটা কোশ্চেন আসে, বলল গিভ অ্যান এক্সাম্পল অফ অ্যান অ্যাটম হুইচ হ্যাজ নো নিউট্রন। একটা নিউট্রন বিহীন পরমাণুর নাম কি, যার কোনো নিউট্রন নেই? কি এক্সাম্পল হবে জানো কেউ? H11। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই, একদম প্রোটিয়াম হচ্ছে এর উদাহরণ H11। কারণ দেখো এই নিউটন সংখ্যা সমান উপরের মাস নাম্বার মাইনাস নিচের প্রোটন নাম্বার, তাহলে 0। তার মানে একমাত্র আমাদের হাইড্রোজেন অর্থাৎ প্রোটিয়ামই হচ্ছে একমাত্র সিস্টেম যেটার কিন্তু নিউট্রন থাকে না, অর্থাৎ নিউট্রন বিহীন। তাই পরীক্ষায় কিন্তু প্রশ্নটা চাইলেই জানতে পারতে পারে, সহজ প্রশ্ন, কিন্তু অনেকে কনফিউজ থাকে। ক্লিয়ার এটুকু সবার? কারো কোনো প্রবলেম আছে এতদূর পর্যন্ত? না স্যার। নো স্যার। ওকে।